এটা কি অক্সিজেনের ক্যানুলা কি করা হয়? অক্সিজেন দেওয়া। এটা তো নেজাল প্রং কোন দিকটা পেশেন্টে কোন দিকটা অক্সিজেনে এটা ডিরেক্টলি লাগানোর ব্যবস্থা আছে আমাদের যেখানে যেখানে অক্সিজেন সব জায়গায়, কিন্তু ইউনিভার্সাল একটা পোর আছে যেটা এখানে লাগানো যায়। এইটা কি গলার সাথে যারা করেছে বুঝতে পারবে, এটা যে অ্যাডজাস্ট করার জন্য এই যেটা আছে এটা একটু সোজা একটু একটু কার্ভ থাকে, এইভাবে লাগিয়ে আমি নাকে ঢোকাচ্ছি না, এই দেওয়া হবে, এটা যাতে খুব স্লিপ করে না যায়, এই হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে। হয়ে গেছে নেজাল ক্যানুলা। আর কি কাজে লাগে? উনিকে আনতে ভুলে গেছি। ওটাও করা যায়, এটা করা যায়। আর আমার গ্রামীণ ডাক্তার অনেক সময় কি করে না, চার্জারের তার দিয়ে টুনিকেটে কাজ করে। আসলে আমার শুনতে পাচ্ছি না কেন চার্জার দিয়ে বেঁধে দিচ্ছে। এটা কি বলতো মাইকটা দাও না একটু। হ্যাঁ না, এটা কিন্তু ফিটিং সিরিঞ্জ নয়, এটা হচ্ছে ব্লাডার ওয়াশ সিরিঞ্জ। ব্লাডার ওয়াশ কি করা হয়, যখন ব্লাডারে ব্লাড পড়ে যায়, ক্যাথেটার থাকে, ক্যাথেটার সঙ্গে লাগানোর জায়গা থাকে, ওখানে এটা লাগিয়ে দিয়ে এটা দিয়ে পুশ করা হয়। ঠিক আছে, এখানে স্টেরাইল অর্ডার নিয়ে নেওয়া হয় বা এমনি নরমাল স্টেরাইল। ছোট সিরিজ দিয়েও তো আমি ক্যাথেটারে এটা আমি প্রেসার দিতে পারি। আমি প্রেসার দিইনি, প্রেসার দেওয়ার কথা বলিনি। আর কনফিউশন হলো ছোট সিরিজ দিয়ে আমরা কিন্তু ছোট সিরিজ দিয়ে আমরা প্রেসার দিতে পারি। কি বলছে বোঝা গেছে? এইটা হচ্ছে ফলিস ক্যাথেটার। কি এর কি কালারে হয়? ব্রাউন কালার হয়, একটু আর একটু গালছে, একটু তো হয়। এটা কোন দিকে পেশেন্টের লাগে, কোন দিকটা যারা করেছে তারা জানে। খুব সূক্ষ্মভাবে যদি করা হয়, এইটা হয়তো আমরা একটু করলো, আমি স্টেরয়েডে গ্লাভস করে নিতে হয়। গ্লাভস করার পরে এইটা কখনো ভিতরে রাবারে কখনো টাচ করা যাবে না। যতই আমরা স্টেরয়েডে গ্লাভস নিই, সেটা টাচ না করার জন্য একটা জায়গা আছে, মানে না করে করা যায়। দেখো এটা কেটে দেওয়া যায় এইভাবে, আমি টাচ করছি না। এটা এখানে একটা পোর আছে, এখানে একটা পোর আছে যেটা আছে জেলি নিয়ে, জেলি না হয় গ্লাভস পরে এখানে আমাদের এখন জেলি না হয়, যাতে আমরা স্মুথলি ইন্ট্রোডিউস করা যায়। ঠিক আছে, করার পরে একটা নির্দিষ্ট খুব সাবধানে করতে হবে। প্রয়োজনে, মানে এটা গ্রামীণ ডাক্তারের কি অরিজিনাল আমি যাই না, প্রয়োজনে আগে থেকে যেখানে ক্যাথেটার পরানো হবে, ফিমেল হোক আর মেল হোক, ক্যাথেটার পরানোর জায়গায় পেনিস অথবা ভেজিনাল লাগানো হয়, আগে থেকে অ্যানাস্থেসিয়া করতে হবে। অ্যানাস্থেসিয়া নট দ্য ইনজেকশন দিতে হবে। আগে 10 ml অথবা 20 ml সিরিঞ্জের জাইলোপেন জেলি দিয়ে আগে শেষ পুশ করে আসতে করে এইভাবে মেসেজ করে যাতে লোকাল অ্যানাস্থেসিয়া কিছুটা হয়ে যায়, তাহলে এটা পুশ করতে অনেক সুবিধা হয়। পুশ করার সময় ইন কেস অফ মেল পেনিসে কিছু যাওয়ার পরে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স আছে কি না, যেখানে প্রস্টেট ক্রস করে তখন কিন্তু হাতে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা খুব স্মুথলি আস্তে আস্তে যদি গায়ে জোর দিয়ে দেওয়া টমা হয়ে যাবে, সেটাতে ব্লিড করতে শুরু তাকে বলা হয় হেমাচোকিয়াল। এখানে একটা কোর আছে দেখা যাচ্ছে মাথায়, ওইটা ডিরেক্টলি ব্লাডে ঢোকানোর পরে এটা যাতে বেরিয়ে না আসে, এখানে একটা বেলুন আছে, যারা করণে বুঝতে পারবে না। এই বেলুনটা করা হয় কেন, বেলুনটা ফুলিয়ে দেওয়া হয়, ফুলিয়ে দিলে যাতে ব্যাক প্রেসারে বেরিয়ে না আসে। আপনি যেটা বলছিলেন আমি করেছি এইটা ঢোকানোর পরে দুটো এন্ড আছে,
একটা কেন্দ্রে হচ্ছে তোমার ক্যাথেটার একটা ব্লাডার ব্যাগে দেওয়া হয়, আর একটা এই যেটা আছে দুটো আছে, এখানে একটা ভালভ আছে, এই ভালভটা দিয়ে জল যাবে কিন্তু উল্টো দিকে আসবে না, ঠিক আছে? এটা টু ওয়ে ক্যাথেটার, মানে দুটো আছে, টু ওয়ে ক্যাথেটারটাকে টার্মিনাল শুনে টু ওয়ে বলেছি মানে देयर इज সামথিং আদার্স, মানে থ্রি ওয়ে থাকতে পারে, তাই তো? মানে এটা টু ওয়ে ক্যাথেটার, এটা যে জল না হয় এখানে চেপে দিলে ওদিকে একটা ব্লাডার খুলছে, বোঝা গেছে? এই ব্লাডারটা ফুললে এটা কত অ্যামাউন্ট দেবো এটা ঠিক আছে 10 to 20 ml, খুব বেশি যে ভালো করে ফুলিয়ে দেবো বেলুন মতো রাখলে প্রবাহ হয়ে যাবে। 10 to 20 ml, কোথাও 30 ml 50 ml দেওয়ার পরে এটা ইউনিফর্ম খুলে গেলে এইটা কিন্তু আর পোস্টেড ক্রস করে টেনে বের করা যাবে না, মায়েদের ক্ষেত্রে এটা টেনে বেরিয়ে আসে না, এটা আরো দিতে হবে, বোঝা গেছে? অনেক সময় যাদের ক্যাথেটার রিপিটেডলি হয়েছে অনেক সময় খুলে বেরিয়ে আসে, তাদের ক্ষেত্রে আমি প্রথম করি তাও 10 ml কিন্তু হয়ে যাবে। যাদের রিপিটেডলি ক্যাথেটার করে একটু পোর্টটা বড় হয়ে গেছে বেরিয়ে আসে সময় তাদের 20 ml দিয়ে তাদের ভালো করে খুলে যায়, অল্প একটু বের করে আমি 10 to 15 ml এর মধ্যে রেখে দিই, এই বের করে নিলাম, রেখে দিলাম। এই যে আমি এতক্ষণ দেখাচ্ছি কখনো কিন্তু এইটার সঙ্গে এটা টাচ করেছে, আমি কখনো হাত দিইনি, কিন্তু আইডিয়াটা আমার হাতে গ্লাভস থাকা উচিত, কিন্তু কখনো এই পোর্টটা আমার চেঞ্জ হয় না। এটা গ্রামীণ ডাক্তার থেকে এটা লটপট করে নিচে পড়ে যায়, এটা টাচ করে যায়, ফেলে দেয়, এরকম তাতে কিন্তু ইনফেকশনটা আমরা ইন্ট্রোডিউস করি, তখন সেটা বলে ক্যাথেটার ইনডিউস ইনফেকশন। এইটা যেটা বলছিল যে আমরা 10 ml বা 20 ml দিতে পারি, এটা একটা হয়ে গেল। ব্লাডার নেওয়া সিরিঞ্জে যেটা করা হয়, যদি কোনো কারণে ধরে হেমাচুরিয়া হচ্ছে, মানে হচ্ছে ইউরিনেশন ব্লাড আসে, তখন ব্লাডার বসতে হয়, সেক্ষেত্রে জেনারেলি এইটা দিয়ে হবে না, একবার প্রথম দিকটা হবে, সেটা থাকলে কিন্তু 3 ওয়ে ক্যাথেটার দিতে হয়, সেটা একটু মোটা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে দুটো টু এর জায়গা 3 হয়ে থাকে, এটা যদি প্রথম ক্ষেত্রে হেমাচুরিয়া এই থেকে টানলে কিন্তু জল মানে ভিতরে ব্লাডার থেকে কিন্তু ইউরিনটা চলে আসবে। এটা ব্লাডার সিরিঞ্জের ক্ষেত্রে এই জায়গাটাতে লাগানো হয়। প্রথম করে আগে আইদার 15 ml, এটা 50 ml আছে, 50 ml বা 100 ml বা 150 দিয়ে দেওয়া, তারপর আবার এটাতে ড্র করে বের করতে হবে। ব্লড থাকলে যেটা মোটা আছে এটাতে বেরিয়ে যায়। এইটার সঙ্গে আরেকটা ক্যাথেটারে আরেকটা কনফিউশন, এটা নেগেটিভ করবেন কথা, কনফিউশন যেটা এখন বললো ফিডিং সিরিঞ্জের দুটো আমি আনতে ভুলে গেছি, আমি ভেবেছিলাম দিয়েছি, তাই দেখলাম ডিফারেন্স এটা হয়, এইটা একদম সেন্টালি সিচুয়েশন, পোর্টটা সেন্টালি এবং খুব মোটা। ফিডিং সিরিঞ্জের ক্ষেত্রে একটু সাইডটা একটু সরু হয়, সেটা ক্ষেত্রে জাস্ট আইরিস্টোকে লাগিয়ে উপর থেকে এইভাবে ফিডিংটা দিয়ে দেওয়া হয়, সেটা ফিডিং সিরিঞ্জ, ঠিক আছে? এটা কি এইটা এইটা আছে এই ডিসপোজেবল সিরিঞ্জ কমপ্লিট হবে, ঘরের বাইরে হলে সিরিঞ্জ, ঘরের ভিতরে থাকলে ডিসপোজেবল সিরিঞ্জ, এগুলো বলতে হবে। তবে এখন যেটা হয়েছে ডিসপোজেবল মানে হচ্ছে এটা কিন্তু ওয়ান ইউজ, আর ইউজ করা যাবে না। আগেকার দিনে যারা মানে সিনিয়র ডাক্তার আছেন, আমাদের ছোটবেলাও দেখেছি কাঁচের সিরিঞ্জ থাকতো, তার সঙ্গে স্টিলের যে একটা নিডল থাকতো, সেটা একটা সাজানো একটা জায়গাও থাকতো, যে অস্ত্র রেখে দেয়, এটা আবার স্পিরিট দিয়ে মুছে করে। যেটা আপনাদের বলার, আপনারা যেটা করেন, এটা যখন আপনারা সিরিঞ্জটা বা নিডলটা লাগান, অনেকের অভ্যাস আছে লাগানোর পরে একটু কটন একটু স্পিরিট একটু মুছে নেন, ওটা এখানে ইটসেলফ স্টেরাইল, কখনো আর মশামছির কিছু নেই, মুছতে গেলে আরো বড় ইনফেকশনটা আর আপনার দিয়ে দিচ্ছেন, বুঝে গেছে? এটা ডিসপোজেবল সিনে একবার ইউজ করার পরে আর ইউজ করা যাবে না। যদি আপনারা রিপিট ইউজ করতে না চান অথবা করাটা বন্ধ করতে চান, তাহলে নিডলটা ইউজ করার পর একটু বাঁকিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে, ইউজ না করতে পারেন। যদি খুব ক্রাইসিস হয়ে যায়, আমাদের গ্রামের দিকে পাওয়া যাচ্ছে না, সবসময় পাওয়া যায় না, তাহলে এটা গরম জলে অন্তত ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে নিলে আবার দিলেন, এটা নিজের প্র্যাকটিসটা খারাপ করছেন এবং যাকে দিচ্ছেন তারও ক্ষতি করছেন। ভাববেন সেটা আমার বাড়ির লোক, তাহলে তখন দেওয়াটা একটু একটু হেজিটেশন আসবে। এটা কি ওই একটা প্রশ্ন চলে গেছে, এটা কি একটা বলছিলেন? একটা প্রশ্ন হচ্ছে ক্যাথেটারের মাপটা কয় রকম মাপ আছে,
আর কতদিন এটা মানে ইউজ করা যাবে? আচ্ছা, এর মাপটা যেটা আছে এইখানে একটা জিনিস লেখা থাকে। কি লেখা থাকে? ফ্রেজ লেখা থাকে। 10 হয়, 12 হয়, 14 হয়, 16 হয়, আর প্রত্যেকটা দুই ডিফারেন্স হয়। এইটা কিন্তু ফ্রেজ আর এইটা কিন্তু থাকে গজ। গেজ লেখা থাকে, তাই তো? 18, 20, 22, 24, 26 এর হয়। দুটোর ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে এইটা ক্ষেত্রে যত ফ্রেজ বাড়বে তার মোটা তত বাড়বে, বুঝলেন না? 10, 12, 14, 16 যত 14 গেজ তোলো, এই 14 ফ্রেজের তুলনায় 16 ফ্রেজ মোটা, 16 ফ্রেজের তুলনায় 18 গেজ মোটা। এটা ক্ষেত্রে ঠিক উল্টো, এটা 26 থেকে শুরু হয়, যত কমবে তত মোটা হবে, বুঝতে পারলাম? যে জিনিসটা শরীরের মধ্যে ডিরেক্ট ভেনাস বা ডিরেক্ট ব্লাডের সঙ্গে কন্ট্যাক্ট নেই, ইন্টার ক্যাভিটি ঢুকছে সেটা নয়, কোনো একটা ক্যাভিটিতে ঢুকছে, সেটা গ্র্যাজুয়ালি সংখ্যা বাড়লে ফ্রেজ বাড়লে মোটা হবে। যেমন এইটা, এটা কথা বলতে শরীরের ভিতরে অনেক একটা ক্যাভিটিতে ঢুকছে, তাই তো? কোনো ক্যাভিটিতে এটি যখন বাড়বে, আবার এটা একটা প্রকার আছে, এটা হচ্ছে চেস্ট ডেনেকেট, এটা যত মোটা হবে ফ্রেজটা বাড়বে। কিন্তু যখন ভেসেলের মধ্যে ঢুকবে এই জিনিসটা যত বড় হবে তত সরু হবে, যত কমবে তত মোটা হবে। এইটা যেটা আছে কত আছে? এটা যারা ব্যবহার করে জানে কতটা, এমনি না দেখে বলে দিতে পারে 22। এর তুলনায় আরো যদি বড় হয়, মানে সংখ্যাটা বড় 24 হয়, 26 হয়, আরো ছোট হয়। কি রঙের হয়? ইয়েলো, লাইট ইয়েলো। আরো ছোট হয় তখন হচ্ছে 26 হয়, সেটা হচ্ছে স্ক্যাল্প ভেঙে দেওয়া হয়, স্ক্যাল্প বলা হয়। স্ক্যাল্প আর বাচ্চাদের ক্ষেত্রে হাতে না পেলে স্ক্যাল্প দেওয়া হয়। এর তুলনায় 22 তুলনায় নিচে যেটা আছে সেটা হচ্ছে অ্যাশ কালারের হয় 20, তার তুলনায় আরো যেটা নিচে আছে সেটা হয় গ্রিন, এটা তো গোলাপ গ্রিন হয়, সেটা 18 হয়। যদি মানে ওরা ইয়ং পেশেন্ট বা ডেলিভারি হবে, যাদের ফ্লুইড প্রচুর লাগবে, তো শকে আছে, আমরা চেষ্টা করবো যত নিচে থেকে নিডলটা দিচ্ছি যাতে খুব চেপে জলটা দেওয়া যায়, মানে ফ্লুইডটা দেওয়া যায় 18 বা 20। কিন্তু যারা শকে থাকে অনেক সময় পেন পাওয়া যায় না, তাদেরকে এটা আমার দেওয়া যায়, ঠিক আছে? তো এটার পিছনে একটা স্টপ পক আছে, ঠিক আছে? এটা খুলে ওখানে লাগা হয়। অনেকে ডিরেক্টলি আপনার যেটা করেন, এটা ঢুকিয়ে দেওয়ার পরে আপনার পিছনে আইভি সেটটা লাগিয়ে দেন। আইভি সেট লাগালে গ্রামের দিকে তাই করা হয়, লাগালে হচ্ছে ডিরেক্টলি চলে যায়। আমরা একটু যারা ভালো জায়গায় প্র্যাকটিস করি, আমরা এটা ডিরেক্টলি এটার সঙ্গে আইভি সেটটা লাগাই না, ওইটার সঙ্গে একটা কানেক্টটা লাগাই। কেন করি না? যতই আমরা সাবধানে করি, যখন আমরা আইভি সেটটা লাগাতে যাই এটা একটু ম্যানিপুলেটিং মোডে চলে যায়, তাই তো? তাহলে অনেক সময় এখানে চ্যানেলটা নষ্ট হয়ে যায়, যাকে বলে ডিপি। ডিপি হয়ে গেছে মানে কি? ডাবল পাংচার হয়ে গেছে, মানে ভেনের মধ্যে ছিল একটা বল থেকে আরেকটা পাংচার হয়ে বেরিয়ে গেছে, ডিপি হয়ে ফুলে যেতে শুরু করে বা ব্যথা হতে শুরু করে। আমরা একটা কানেক্টর লাগাই, কানেক্টর যে সেটা এতখানি আছে যে আমি লাগাতে যাবো, সেই প্রেসারটা যাতে এরকম না পড়ে। ক্লিয়ার? এইটা কি নেবুলাইজার মাস্ক, কি কাজে লাগে? নেবুলাইজার। দুটো তিনটা নেবুলাইজেশনের নাম বলো। হ্যাঁ, এগুলো ইনহেলার হয় আর নেবুলাইজেশন হয়। এর একদিকে একটা কাগজ মারা আছে, দেখা গেছে কেন লাগার মাইক্রোফোন লাগানো আছে? অনেক সময় যে আমরা ওষুধটা নষ্ট হয়ে যাচ্ছে বলে আমরা দুদিক থেকে যাতে ধোঁয়ায় বেরিয়ে না যায়, এরোসলে না হলে একদিকে আমরা ঢেকে দিই বা অর্ধেকটা ঢেকে দিই, যাতে বেশি কন্টেন্টটা ভিতরে যায়। লাগানো আছে, এই কারণে লাগাচ্ছে। এটা কি যাতে মার্কটা থেকে ভালো করে সেট হয়। এইটা বিভিন্ন সাইজের হয়, যত ছোট হবে মাস্কের সাইজটা তত বড় হবে, যত বড় হবে তত বড়, মানে অ্যাডাল্ট মানুষদের লাগানো হয়। এটা নেবুলাইজারের কন্টেন্ট, ঠিক আছে? এইখানে নেবুলাইজারটা মানে এখানে হয় অক্সিজেন অথবা হাই প্রেসার এয়ার, যেটা নেবুলাইজার মেশিন থেকে আসে এখানে লাগানো হয়। এইখানে এটা জিনিসটা লিকুইডটা এখানে দেওয়া হয়, ঠিক আছে? এই খোলার ক্ষেত্রে চেষ্টা করবেন যাতে খোলার সময় ভিতরে টাচ না করে, ঠিক আছে? আর এখানে যখন আমরা দিচ্ছি, অনেক সময় নেবুলাইজার আমরা শুয়ে শুয়ে দেওয়া অভ্যস্ত করি, আমরা পেশেন্ট শুয়ে আছে এবার লাগিয়ে দিলাম, তাতে কি হয় যতটুকু দিতে চেয়েছিলাম এরকম থাকলে কি পড়ে যাবে। সেই জন্য নেবুলাইজার দেওয়ার সময় চেষ্টা করুন একটু টপ আপ করে তুলে দিতে,
যাতে এই পজিশন অথবা এই পজিশন যত থাকবে তত রিসিভারটা ইউজ হবে। আর এই পজিশন থাকলে কি হবে, এখান থেকে এয়ার বেরোয়, শুধু এখান থেকে বেরোয় না, নিচ থেকে বেরোয়, যেটা নিচ থেকে যদি জলের বা লিকুইডের নিচটা সেটা ভেপোরাইজ হয়। যত উপরে থাকবে, যদি লিকুইড এরকম থাকে তাহলে ভেপোরাইজটা হবে না। আর ভেপোরাইজ হলে যারা হাতে নাতে করে তখন একটা সাউন্ড হয়। নেবুলাইজার যদি লিকুইড থাকে তার একটা সাউন্ড, আর লিকুইড না থাকলে তার একটা সাউন্ড। সেই সাউন্ডটা এলেই অনেকে বুঝতে পারে যে নেবুলাইজার শেষ হয়ে গেছে, তাই তো? এটা শুধু নেবুলাইজার না, অনেক সময় যাদের ইন্টারভেনাস দেওয়া যাচ্ছে বা লোকালাইজ ইনফেকশন থাকে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক নেবুলাইজ করে আমরা দিই, যেমন টোব্রামাইসিন। আমরা লাংসে জাস্ট লোকাল দিতে চাইছি, টোব্রামাইসিন নেবুলাইজার হিসেবেও দেওয়া হয়। বা এখন যে নতুন ইনফেকশন বেরিয়েছে অ্যাসিনোব্যাক্টেরিয়াম বলে বলে একটা ইনফেকশন বেরিয়েছে, যার এগেনস্টে কি বলা হয়, মেডিকেল প্রিপারেশন নাকি, হ্যাঁ তুমি মেডিকেল প্রিপারেশন দিও। নতুন কিছু মেডিসিন জাইলেস্টিন, পলিমিক্সিন, যেটা হচ্ছে লোকালি অনেক সময় দেওয়া হয়, যাতে এইখানে যে ভাইরাস বা ব্যাকটেরিয়াল যে লোডটা আছে কমে দেওয়া হয়, সেটাকে তো অনেক সময় নেবুলাইজার ফর্ম কিন্তু দেওয়া হয়। সেটা লেখা থেকে 10 ml 20 ml ডিস্টিল ওয়াটার দিয়ে দেখতে হবে। এটা কি এগুলো কিন্তু পরীক্ষা দেওয়া হবে, কিন্তু লাইট চ্যানেল, হ্যাঁ পরীক্ষা কিন্তু দেওয়া হবে নাকি? রাইস টিউব কোন দিকটা ঢোকানো হয়? নিচের দিকটা ঢোকানো হয়। এই দিকটা দেখবেন কতগুলো পোর আছে, এগুলোকে বলা আই ওপেনিং, বিভিন্ন জায়গা আছে, ঠিক আছে? এবার এর গায়ে একটা দেখুন দাগ আছে, আছে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ বললে হবে না, দেখতে হবে। লাল রঙের দাগ আছে পুরোটাই। এইটা হচ্ছে রেডিও ওপেক। এইটা ঢোকানো থাকা অবস্থায় এখানে ঢোকানোর পর পেটে যখন এক্সরে করে গেলে দেখা যাবে, এই টিউবটা দেখা যাবে, কিন্তু রেডিও ওপেক যে লাইনটা আছে এটার জন্য দেখা যাবে রাইস টিউব পজিশন কোথায় আছে। আমরা যখন ঢোকাই, যে আমরা কনসাস পেশেন্ট, আমার ঢোকাতে গেলে আমার খুব ইরিটেশন হবে এবং আমার কাশি হবে, যাতে রাইট আমাদের শ্বাস না ঢুকে যাওয়ার সময় আমাদের একটা ইরিটেশন হয়, আমাদের রিফ্লেক্সলি কাশি হয়। যাদের রাইস টিউব লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের এই রিফ্লেক্সটা থাকে না। আর বেড পেশেন্ট, সিভিয়ার পেশেন্ট তখন অনেক সময় খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যায়, ঠিক আছে? খাদ্যনালীতে যাওয়ার ফলে আমাদের একটা মাপ আছে, ঠিক কত থেকে কত দেবো না, 160 না, 50 হয়, 60 হয়, 70 হয়, 80 হয়, সেন্টিমিটার লেখা আছে। হাতে নিয়ে দেখো, হাতে নিয়ে দেখো। এখান থেকে মেপে নিতে হবে। হ্যাঁ মাপ একটা আছে, এখান থেকে একটা মেজারমেন্ট আছে স্টমাক পর্যন্ত, কিন্তু প্রত্যেকটা হাতে নিয়ে দেখে দেখো, ওটা সার্কুলেট করে দেবে। ওদিক থেকে এদিক থেকে শুরু করে, এদিক থেকে শুরু করো। কত আছে? 150, 160, 170 কিসে আছে? সেন্টিমিটারে? ওরা সেন্টিমিটারে যে আবার ইঞ্চের হিসাবটা একটা নির্দিষ্ট পর্যন্ত আমরা দেব, যে সেইটা বাচ্চা থেকে কম, বড় থেকে আরো বেশি, এই লেনটা হচ্ছে আমরা দিয়ে থাকি। যে এখানে আমরা একটা মাইক্রোবার লিকোবার দিয়ে ফিক্স করি। এবার যে ইনসার্ট করলাম, অনেকে এক্সপার্ট অনেকে করে দেয়, করার পরে অনেক সময় কি হয়, আনকনসিয়াস অথবা রিফ্লেক্স, যাদের কম সিভিয়ার পেশেন্ট, বুড়ো বয়স্ক পেশেন্টকে অনেক সময় লাংসে চলে যায়, সেটা টেস্ট করতে হয় যে কোথায় আছে। কি করা হয়, ওই যেটা ফিডিং সিরিঞ্জ, ফিডিং সিরিঞ্জ অথবা ওই ব্লাডার সিরিঞ্জ নিয়ে, ফিডিং সিরিঞ্জ মূলত এখানে এন্ড আছে, এখানে একটা এটা খোলা যায়, খোলা গেলে এখানে ফিডিং সিরিঞ্জ লাগিয়ে খাওয়ানো যায়। আবার এইটা দিলে ছোট 10 ml সিরিজ অথবা 20 ml অথবা 50 ml সিরিজ, দুটো এন্ড আছে, এটা অনেকটা বড়, তাই তো? এটা অনেক বড় তো। আবার এইখানে একটা পোর আছে, এটা অনেক ছোট, এটা দিয়ে এটা হাওয়া দেওয়া হয়, ঠিক আছে? দিয়ে এইখানে স্টেথোস্কোপ দিয়ে ওই এয়ারটা যে আসছে, যে সাউন্ডটা শুনতে হবে। যদি স্টোমাকে পজিশন তখন যেটা বলছিল জাস্ট ভিলাসটা না, মানে জিফিসটা না, বাম দিকে এই জায়গাটা যদি ফাঙ্গাস যেখানে থাকে সেখানে যে সাউন্ডটা আসে, তাহলে কনফার্ম যে এখানে আছে। তো আমি সাউন্ডটা পেলাম না, কনফিউশন হচ্ছে, তাহলে কিন্তু তখন আর ফিডিং দেওয়া যাবে না। কারণ
এইটা যে খাদ্যনালী ইসোফেগাসে না গিয়ে ট্রেকিয়া হয় ব্রঙ্কাস হয়ে লাংসে চলে যায়, আমি যতই খাবারটা হলো সেটা খাদ্যনালী ও স্টোমাকে নেয়, লাংসে জমলে রেসপিরেশন নিউমোনিয়া হবে। তাহলে সাউন্ড টেকেন বাস, তাহলে একদমই প্রয়োজনে কনফিউশন থাকলে তুলে বের করে দাও। প্রয়োজনে সিনিয়রকে ডাক, ওই রেজিস্টার করে প্রয়োজনে আরো মানে সিনিয়র ডাক, মানে কলিগ যারা তাদের দেখে কনফার্ম করতে হবে, ওর মধ্যে দেওয়া যাবে না। এবং সিস্টারের থেকে যে আপনারা সিস্টারের কাজ করেন, ডাক্তারও কাজ করেন, সিভিয়ার পেশেন্ট থেকে প্রত্যেকবার ফিডিং এর আগে একবার চেক করতে হয়। অনেক সময় ঢাকা হলেও বলা একটা ইরিটেশন হয়, জিপটি নাড়ার ফলে অনেক সময় কিন্তু এটা কয়েল হয়ে বেরিয়ে চলে আসে, বেরিয়ে চলে এমন একটা জায়গা ট্রেকে এমনটা হলে এটা এন্ড থেকে গেছে, আপনি আগের দিন চেক করলেন ঠিক স্টমাকে ছিল, পরের দিন চেক না করে ফিডিং দিলেন, দেখা গেল লাংসে চলে গেল, যেতে পারি। সেই জন্য আইডিয়া হচ্ছে প্রত্যেকটা ফিডিং দেওয়ার আগে দিতে হবে। আরেকটা কথা এখান থেকে বললো যে সাকশন করে দেখতে হয়, এটা একটা প্রসেস। সেটা ফার্স্ট হচ্ছে এয়ার সাউন্ডটা দেখতে হবে। সাকশন করে দেখলে দেখা যাবে দেখা স্টোমাক মেটেরিয়াল আছে, একটা কালো বাইন রঙের কালার আসছে, তাহলে সেটা কিছুটা সাইন হয় যে ওটা স্টোমাক থেকেই আসছে, তাই তো? আছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ বলে হবে না, দেখতে হবে। লালন দেখা যাচ্ছে তো নাই? এটা হচ্ছে রেডিও ওপেক। এইটা ঢোকানো থাকা অবস্থায় এখানে ঢোকানোর পর পেটে যখন এক্সরে করলে কিন্তু দেখা যাবে, এই টিউবটা দেখা যাবে, কিন্তু রেডিও ওপেক যে লাইনটা আছে এটার জন্য দেখা যাবে ডাইজেস্টিভ পজিশন কোথায় আছে। আমরা যখন ঢোকাই, যে আমরা কনসাস পেশেন্ট, আমার ঢোকাতে গেলে আমার ইরিটেশন হবে এবং আমার কাশি হবে, যাতে এটা ডাইরেক্ট আমাদের শ্বাস না ঢুকে যাওয়ার সময় একটা ইরিটেশন হয়, আমাদের রিফ্লেক্সলি কাশি হয়। যাদের ডায়ালিসিস লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের এই রিফ্লেক্সটা থাকে না। আর বেড পেশেন্ট, সিভিয়ার পেশেন্ট তখন অনেক সময় খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যায়, ঠিক আছে? খাদ্যনালীতে যাওয়ার পরে আমাদের একটা মাপ আছে, ঠিক কত থেকে কত দেবো না, 160 হয় না, 50 হয়, 60 হয়, 70 হয়, 80 সেন্টিমিটার লেখা আছে, হাতে নেই দেখেন, হাতে নেই দেখেন। হ্যাঁ, মাপ একটা আছে, এখানে একটা মেজারমেন্ট আছে স্টোমাক পর্যন্ত, কিন্তু প্রত্যেকটা হাতে নেই দেখে ওটা সার্কুলেট করে দিন। ওদিক থেকে এদিক থেকে শুরু করো, কত আছে? 150, 160, 170 কিসের সেন্টিমিটারে? সেন্টিমিটারে ইঞ্চের হিসাবটা একটা নির্দিষ্ট পর্যন্ত আমরা দেব, যে সেইটা মাথা থেকে কম পড়ে থাকে তার বেশি ডেটা অনুযায়ী আমরা দিয়ে থাকি, যে এখানে আমরা একটা মাইক্রো বা লিকোবাইজে ফিক্স করি। এবার যে ইনসার্ট করলাম, অনেকে এক্সপার্ট অনেকে করে দেয়, করার পর অনেক সময় কি হয় আনকনসাস অথবা রিফ্লেক্স যাদের কম সিভিয়ার পেশেন্ট, বুড়ো বয়স্ক পেশেন্টকে অনেক সময় লাংসে চলে যায়, সেটা টেস্ট করতে হয় যে কোথায় আছে। কি করা হয়, ওই যেটা ফিডিং সিরিঞ্জ অথবা ওই ব্লাডার সিরিঞ্জে, ফিডিং সিরিঞ্জ মূলত এইখানে এন্ড আছে, এখানে একটা এটা খোলা যায়, খোলা গেলে এখানে ফিডিং সিরিঞ্জ লাগিয়ে খাওয়ানো যায়। আবার এইটা দিলে ছোট 10 ml সিরিজ অথবা 20 ml অথবা 50 ml সিরিজ, দুটো এন্ড আছে, এটা একটা বড়, তাই তো? এটা অনেক বড় তো। আবার এইখানে একটা বড় আছে, এটা অনেক ছোট, এটা দিয়ে একটু হাওয়া দেওয়া হয়, ঠিক আছে? দিয়ে এইখানে স্টেথোস্কোপ দিয়ে ওই এয়ারটা যে আসছে, যে সাউন্ডটা শুনতে হয়। যদি স্টোমাকে পজিশন তখন যেটা বলছিল জাস্ট ভিলাসটা না, মানে স্টিফিসটা না, বাম দিকে এই জায়গাটা দুটো ঠান্ডা যেখানে থাকে, সেখানে সাউন্ডটা আসে, তাহলে কনফার্ম যে এখানে আছে। তো আমি সাউন্ডটা পেলাম না, কনফিউশন হচ্ছে, তাহলে কিন্তু তখন আর ফিডিং দেওয়া যাবে না। কারণ এইটা যে খাদ্যনালী ইসোফেগাসে না গিয়ে ট্রেকিয়া হয় ব্রঙ্কাস হয়ে লাংসে চলে যায়, আমি যতই খাবারটা হলো সেটা খাদ্যনালী ও স্টোমাকে নেয়, লাংসে জমলে রেসপিরেশন নিউমোনিয়া হবে। সাউন্ড টেকেন বাস, তাহলে একদমই প্রয়োজনে কনফিউশন থাকলে তুলে বের করে দাও। প্রয়োজনে সিনিয়রকে ডাক, রেজিস্টার করে আরো মানে সিনিয়র ডাক, মানে কলিগ যারা তাদের দেখে কনফার্ম করতে হবে, ওর মধ্যে দেওয়া যাবে না। এবং সিস্টারের থেকে যে আপনারা সিস্টারের কাজ করেন, ডাক্তারও কাজ করেন, সিভিয়ার পেশেন্ট থেকে প্রত্যেকবার ফিডিং এর আগে একবার চেক করতে হয়। অনেক সময় ঢাকা হলে গলাতে ইরিটেশন হয়, জিপটি নাড়ার ফলে অনেক সময় কিন্তু এটা কয়েল হয়ে বেরিয়ে চলে আসে, বেরিয়ে চলে এমন একটা জায়গা ট্রেকে এমনটা হলে এটা এন্ড থেকে গেছে, আপনি আগের দিন চেক করছিলেন ঠিক স্টোমাকে ছিল, পরের দিন চেক না করে ফিডিং দিলেন, দেখা গেল লাংসে চলে গেল।
যেতে পারে। সেজন্য আইডিওলজি প্রত্যেকটা ফিলিং দেওয়ার আগে দিতে হবে। আরেকটা কথা এখান থেকে বললো যে সাকশন করে দেখতে হয়, এটা একটা প্রসেস। তবে সেটা ফার্স্ট হচ্ছে ইয়ার সাউন্ডটা দেখতে হবে। সাকশন করে দেখলে দেখা যাবে দেখা গেল স্টোমাক মেটেরিয়াল আছে, একটা কালো বাইন্ডারি কালার আসছে, তাহলে সেটা কিছুটা স্যাঙ্গুইন হয়ে যাবে, স্টোমাক থেকেই আসছে, তাই তো? এটা কি এটা সবার দেখার পরে এবার ক্রিটিক্যাল দেখো। ক্রিটিক্যাল কেয়ারে যারা আছে তাদের ভেদ পাওয়া যাচ্ছে না, তাদের এগুলো শুকিয়ে আমার দেখে মানে পাওয়া যাবে, অনেকে ভেদ শুকিয়ে গেছে পাওয়া যাচ্ছে না, অথবা একটা সঙ্গে অনেকগুলো ইনজেকশন, প্রেসার এজেন্ট, আনাটোপিক, অ্যাড্রিনালিন, নলিনালিন, ডোপামিন ডোপামিন দিতে হবে, অথবা ফিডিং দিতে হবে, মানে আইভি ফিডিং দিতে হবে। তাদের ক্ষেত্রে এটা লং লাইন বলা হয়, সেন্ট্রাল লাইন বলা হয়। এটা দাম প্রায় 1,500 টাকা দাম। অনেক সময় সার্ভাইকাল রিজন থেকে নেটকে করা হয়, এটা জুগুলার বলা হয়, অনেকে সাবক্লেভিয়ান, এটা ক্লেভিকাল সাবক্লেভিয়ান পাংচার করে করা হয়, ডিরেক্টলি হাঁটে যায়। অনেক সময় ফিমোরাল থেকে করা হয়, করলে এটা কোনো অসুবিধা নেই, তখন একটু করে নেব, বোঝানো একটু কম হয়েছে। একটা এন্ড থাকে, সরকার ঢুকিয়ে দেবে ঠিক করে। এটা আছে, এটা ওয়ানওয়ে ক্যানুলা বলা হয়। এই পথ শরীরের মধ্যে থাকে, থাকার পরে ওইখানে স্টিচ দিয়ে আমরা এইভাবে বেঁধে দেওয়া হয়, মানে এবার বাড়ির মধ্যে ঢুকে যায়। এইটা ওয়ানওয়ে আছে, মানে সিঙ্গেল লুমেন বলা হয়। অনেক সময় এখানে দুটো থাকে, ডাবল লুমেন, অনেক সময় এখানে তিনটে থাকে, ট্রিপল লুমেন বলা হয়। যাদের ক্ষেত্রে প্রেসার এজেন্ট অনেকগুলো ইঞ্জেকশন একসঙ্গে চলছে, তাদের এখানে একটা এইভাবে লাগিয়ে দেওয়া হয়। তারপরে সেন্ট্রাল লাইন বলা হয়, লং লাইন বলা হয়। আর একটা দিয়ে শেষ করি, বাকিগুলো পরে সিস্টেম করে দেবো। এইটা চেস্ট ড্রেন, যারা নিউমোথরাক্স আছে বা হাইড্রোথরাক্স আছে, প্লুরাল এফিউশন আছে, প্রচুর জল বের করতে হবে। এখানে একটা প্রায় 1,500 করে দাম, দেখার জন্য ওটা বলছি, আবার আমাকে ইউটিউব বানাতে হবে। এই যেটা আছে এটা বোধহয় খুলে না হয়, এটা কোনো শার্প পেন, এটা রাইট ওয়ার বলা হয়, আর এইটা মূল থেকে যায়। এইটার সঙ্গে যদি ঢোকা থেকে ম্যালিয়েবল তো ঢুকবে না, সেই জন্য এইটার মধ্যে ঢুকে যাতে স্ট্রেট হয়, তো এইটা খুব শার্প পেন। এটা কি হয়, ইন্ট্রাকোস্টাল, মানে দুটো রিবের মাঝখানে দিয়ে ঢোকানো হয়। এবার কোন জায়গার ডিভিশন এখানে আছে না এখানে আছে না পিছনে আছে, এটা আমরা আলট্রাসোনোগ্রাফি গাইডে আগের দিনে এক্সরে করে বুঝতে হতো, এখন না আলট্রাসাউন্ড করে কোন জায়গায় লোকুলেটেড, মানে ছোট ক্যাভিটির মধ্যে করা হয়। চেষ্টা করা হয় মিড লাইন্স অ্যান্টিরিয়রে না করতে, কারণ কি অ্যান্টিরিয়র এই যেটা তরুণরা বললো যে ফিফথের পর থেকে যে ডাউননেস আছে, এখানে লিভারটা আছে, লিভার যদি ইনজুরি না হয়, এদিকে হার্ট আছে, বা আমরা কোনো স্পেস এক্সপার্ট না হলে, ঠিক অ্যানাটমিক্যাল পজিশন না হলে ঘাটাঘাটি করে ইনজুরি করে দেবো। এই এক্সপ্লেন করা হয় মিড অ্যাক্সিলারি লাইনে অথবা মিড স্ক্যাপুলার লাইনে, এইভাবে করা হয়। 8, 9, 10 এই রিজিয়নটাকে বেশি করায়, কারণ যদি ডিফিউশন থাকে, ডিফিউশন মানে জল বা ব্লাড ভারী নিচে দিকে থাকবে, তাহলে নিচে দিকে ডিপেন্ডেন্ট পার্টে দেওয়া হয়। লোকাল অ্যানেস্থেসি দেওয়ার পরে এইটা এইভাবে করা হয়, যখন ইনজুরি হয়তো হয়ে যায়, আস্তে আস্তে এমনভাবে ঢোকা দিয়ে যাবে, আস্তে আস্তে এইভাবে ঢোকানো হলো। ঢোকানো পরে দুটো ক্যাভিটির মধ্যে যেতে হয়, একটা হচ্ছে প্লুরাল স্পেসে, একটা ভেসিকুলার, একটা প্লুরাল আর ভেসিকুলার, এই জায়গাটা। এবার ঢোকানোর পরে আমরা করতে করতে অভ্যস্ত, মানে ঢোকানোর পরে একটা কাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে বা একটা সলিড জিনিসের মধ্যে যা রেজিস্ট্যান্ট পাবো, এইখানে গ্যাপ হচ্ছে, তো তখন এই রেজিস্ট্যান্ট হাতে ফিল করে রেজিস্ট্যান্ট মানে ওটা ক্যাভিটিতে আছে, তখন আমরা এইভাবে আমরা ধরে আমরা ওই পজিশনে রেখে এইভাবে আস্তে আস্তে করে দেখুন। এই একটা আটা, এইটা কতটা ঢোকা হবে, এটা আমরা এইখানে যখন দেখি
আমরা আল্ট্রাসাউন্ড করে আমরা ডেপটা দেখে নিই, দেখে এইভাবে আস্তে আস্তে ঢোকাই, ঢোকালে তাহলে আস্তে 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 এইভাবে এবার কতটা ঢুকে দিই। এখানেও নিয়ম আছে কতটা ঢুকবো, এখানে লেখা আছে। এখানে এইভাবে দাম, দুটো দাম, তিনটা এইভাবে কতটা আমরা একটা নির্দিষ্ট দাম দিয়ে এটা আবার ট্রেন করে দিই। প্রত্যেকটা জিনিস করার সময় স্ট্রেটে করতে হবে, যদি ইনফেকশন না হয়। আমরা এটা ওই ব্যাগের এফেক্ট করানোর সময় যেটা বলবো, আমরা মানুষের যদি উপকার করতে নাই পারি, ক্ষতি অন্তত করবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। জন্য ইনফেকশন যাতে না হয়। একটা ইনফেকশন নিয়ে এসছে, তার অবস্থা, তার অ্যান্টিবডিজ তার নিশ্চয়ই আছে। আবার যদি আমাদের থেকে একটা ইনফেকশন হয়, সেটা কিন্তু মারাত্মক হয়ে যাবে। আপাতত এই পন্থা, এরপরে সিস্টেম ধরে আরো কিছু আছে, সিস্টেমের সময় বলে দেবো। এখন নাচবে সংগ্রহ করে নেবে। আর এই যে এখানে আমরা কাজটা করছি, যাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, যে এই আইআইএমসি মিশন হসপিটালে, ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল, এটার ডিরেক্টর ডাক্তার সুজিত ব্রহ্মচারী, তিনি আসবেন আমাদের এটা শেষ হলেই তিনি আসবেন, এবং তিনিও কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। এবং তিনি আমাদের যেমন ওয়েলকাম করবেন, তেমনি তার ইনস্টিটিউশন সম্বন্ধে খুব সংক্ষেপে কিছু কথা আমাদের উনি জানাবেন। আমাদের সংস্থার পিএমপিআই এবং মেডিকেল সার্ভিস সেন্টারের উনি অত্যন্ত সুহৃদ এবং অ্যাডভাইসার একজন মধ্যে পড়েন, এবং উনি নিজে একটা খুবই বড়, এটাকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলা যেতে পারে, এই আইএমসি চালান, যেটা পশ্চিমবাংলার মধ্যে এখন সব থেকে বড় এনজিও বলা যেতে পারে। তো সেটা সম্বন্ধে সংক্ষেপে আপনাদের বলবেন, উনি আসছেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে তাকে একটা আপনাদের সামনে ছোট করে সম্বর্ধনা দেব। এইটা করেই আজকের আমাদের এটা শেষ হবে। ফলে আপনাদের আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। 4:30 পরে 5টা পর্যন্ত আমাদের হয়তো এটা চলবে, ঠিক আছে তো? কি অসুবিধা নেই তো? 15-20 মিনিট যদি দেরি হয় অসুবিধা নেই, আগে তো খেতে দেওয়া হবে না, এবার চা বিস্কুট, ঠিক আছে? বেশ, তো আমরা এবার যে ইমার্জেন্সিগুলোর মধ্যে আছে জ্বর, ফিভার। তুমি বলো কত রকম জ্বর তুমি জানো, বলো। তোমার যে যে আমি মহিলাদের বেশি পছন্দ করি, তোমরা কি শিখছো আমি জানতে চাই, বলো বলো, দুম বলতে থাকো। হ্যাঁ, জ্বর কি কি জ্বর তুমি জানো? জ্বর, হ্যাঁ বলো না, ভেরি গুড, বলো। হ্যাঁ, এখন খুব হচ্ছে, বলো। ডেঙ্গু নিউমোনিয়া, বা ভেরি গুড, খুব ভালো। করোনাটাকে ছেড়ে দিলে একদম। আচ্ছা, এরকম আছে, করোনা আছে, এনকেফালাইটিস আছে, ডেঙ্গু ফিভার, এখন খুব ডেঙ্গু ইত্যাদি হচ্ছে, তাই না? সেপ্টিসিমিয়ার জন্য জ্বর হয়, ইনফ্লামেশনের জন্য জ্বর হয়, রিউম্যাটিক ফিভার, তো ফিভার কথাটাই রিউম্যাটিক ফিভার, তাই না? হ্যাঁ, যে কোনো না, ইনফেকশনের সঙ্গে একটা রিলেটেড বা ইনফ্লামেশনের সঙ্গে রিলেটেড হতে হবে। ডায়াবেটিসের জ্বর কোথায় হয়? মানে যে কোনো বড় রোগ, ডায়াবেটিস কি বড় রোগ নয়? নিশ্চয়ই বড় রোগ। তাহলে জ্বরটা একটা কমন সিমটম, এবং যে কোনো বাড়িতে কোনো পেশেন্টের জ্বর হলে সবাই ব্যতিগ্রস্ত হয়ে যায়, পেশেন্ট, ডাক্তার সব। আমারই আন্ডারে এখন সরলেকে ডেঙ্গুর পেশেন্ট আছে, আমি তার প্রতিদিন খবর নিচ্ছি ঠিকঠাক চলছে কিনা, আমাকে মেসেজ পাঠাচ্ছে। সব ডাক্তারদের ক্ষেত্রে এটা ঘটে। জ্বরটা ডাক্তারদের কাছে একটা সবসময় একটা ভয়ঙ্কর সিমটম। সে সাধারণ জ্বর, না ভাইরাল ফিভার, না ইনফ্লুয়েঞ্জা, না একটা বড় সড়ো টাইফয়েড, বা একটা ক্যান্সার থেকে জ্বর, এরকম কিছু, এটা যতক্ষণ না ডিটেক্ট করা যাচ্ছে ততক্ষণ একটা বিপদ। আমরা জ্বর সাধারণত কত ডিগ্রি আমাদের নর্মাল টেম্পারেচার? বলো বলো, একজন বলো। 98.4। এটা জিভের তলায় না বগলের তলায়? বগলে না, 1 ডিগ্রি বেশি থাকে। এটা জিভের তলায়, এটা জিভের টাং, মাউথ অর আন্ডার টাং। 98.4। আমরা বডিতে দেখলে এটা
1 ডিগ্রি কম কম হবে, হবে, আর এনআসএ 1 ডিগ্রি বেশি হবে। এনআসএ 1 ডিগ্রি বেশি। অ্যানাসে 1 ডিগ্রি বেশি, এই তো তোমরা জানো। এটাকে আমাদের বইয়ে বা হ্যারিসনের বইয়ে বলছে 98.9 ডিগ্রি পর্যন্ত নর্মাল, এবং সেই নর্মালটা সন্ধ্যের দিকে সাধারণত 1 ডিগ্রি বেড়ে যায়, ফলে কারো 99.9 পর্যন্ত